সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় করোনার 52 দিন। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া এবং রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ শাহেদ। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া আপনার কাছে যেতে চাই। আমরা করোনা যেদিন শনাক্ত হলো 8ই মার্চ থেকে আজ পর্যন্ত আমরা 52 দিন অতিক্রম করেছি এবং এই 52 দিনে আমাদের আক্রান্তের সংখ্যা যেমন বেড়েছে, মৃত্যুর হারও তেমনি বেড়েছে এবং এর বাইরেও আমরা সবার পরীক্ষা বা করোনা শনাক্তকরণের যে টেস্ট সেটি নিশ্চিত করতে পারিনি। এই অবস্থায় পরিস্থিতি আমাদের জন্য কতটা উদ্বেগজনক? আপনি যেহেতু বিশ্বের সাথে একটু কম্পেয়ার করেছেন, 52 দিন যেটা বলেছেন, 52 দিনের হিসাবে যদি আমি উন্নত বিশ্বের আমেরিকা, স্পেন, ইতালি, ফ্রান্সের সাথে যদি তুলনা করি, সেই তুলনায় বাংলাদেশের আক্রান্তের সংখ্যা অনেক কম এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু অনেক কম। আজকের দিনে যদিও বা আমাদের আক্রান্তের সংখ্যা অনেকটা রেকর্ড ভঙ্গ করেছে, প্রতিদিনই হয়তো ভবিষ্যতে আরও করবে। মে মাস পর্যন্ত আজকে হলো 549 জন আজকে আক্রান্ত হয়েছে, কি মৃত্যুর সংখ্যা 3 জনে উপনীত হয়েছে। কিন্তু ডাক্তার উত্তম, আমরা কি আমেরিকা বা উন্নত যে দেশে যেখানে প্রতিদিন তারা প্রায় লক্ষাধিক মানুষের পরীক্ষা করে, সেখানে আমরা একদম তুলনামূলক কম পরীক্ষা দিয়ে কি এই তুলনা করতে পারি যে আমরা কম? না, এটা ঠিক। আমাদের হলো যেটা অন্যান্য উন্নত বিশ্বে যেভাবে পরীক্ষার যে সুযোগটা যে অনেকটা বেশি, সেই তুলনায় আমাদের অনেকটা কম। তারপরও আমরা মনে করি আমরা ধীরে ধীরে কিন্তু অনেক দূর এগিয়ে গেছি। আমাদের এখনও পর্যন্ত আজকের দিন পর্যন্ত 25টা সেন্টারে কিন্তু হলো করোনা শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে এবং আরও 3-4টি সেন্টার আরও ইতিমধ্যে 2-1 দিনের মধ্যে যুক্ত হবে। সেদিক থেকে নিশ্চয়ই আমাদের যদি আরও বেশি যদি টেস্ট করা যেত, হয়তো শনাক্তের সংখ্যা হয়তো আরও কিছু বর্ধিত হতো। নিশ্চয়ই এটি বলবো না আমাদের শনাক্তের সংখ্যা বা আমাদের কি বা পিসিআর বা ল্যাবের সংখ্যা যদি আরও বর্ধিত করতাম, নিশ্চয়ই আজকে 549-এর জায়গায় হয়তো বড় জোর 1000 হতো। নিশ্চয়ই এর চেয়ে তার বেশি হতে পারে না। তো সেই তুলনায় আমি সার্বিকভাবে বলছি, অন্যান্য দেশের তুলনায় 52 দিনের আমি জ্যামিতিক হারের যে কথাটা বলছিলাম, আমি বলছি সেই তুলনায় বাংলাদেশের অবস্থান অনেকটা ভালো। আমাদের শুধু একটি জায়গায় দুর্বলতা আছে, যেটা হলো সুস্থ হওয়ার যে সংখ্যাটা। এই জায়গায় বলা হচ্ছে অন্যান্য দেশে যেভাবে তাড়াতাড়ি সুস্থ হচ্ছে, সেই জায়গায় আমাদের দেশের পার্সেন্টেজটা অনেক কম। সেক্ষেত্রে আমি কিছু ফিটফল বলবো। সরকারের যে সুস্থতার যে সংখ্যাটা প্রতিদিন প্রকাশ করছে, সেটি নিয়ে আমার সংশয় আছে। কারণ আমরা অনেকেই বাড়িতে বসে সুস্থ হচ্ছি, পজিটিভ কেস, কিন্তু সেই সংখ্যাটি সরকার যুক্ত করছে কিনা, সেটিও তারা সার্ভিলেন্স অতটুকু স্ট্রং কিনা, তারা সেটি যুক্ত করছে কিনা, যার কারণে এই সুস্থতার সংখ্যা কম কিনা, সেটিও একটি যাচাই করা উচিত বলে আমি মনে করি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা সুস্থতার সংখ্যা যদি কম হয়, সেক্ষেত্রে টেস্টিং যেটি আর কি শনাক্তকরণের সংখ্যাও অনেক কম। দুই দিকেই আমরা কম আছি, কিন্তু আমাদের জনসংখ্যা তো অনেক। এত জনসংখ্যাকে যদি আমি সবাইকে শনাক্তের আওতায় আনা না যায়, যারা বিশেষ করে আক্রান্ত, সেক্ষেত্রে কি এটি আরও ছড়িয়ে পড়তে পারে না? আপনি দেখেন যে জিনিসটা জনসংখ্যার যদি আপনি হিসাব করেন, কিন্তু বাংলাদেশে মাত্র কয়েকটি ডিস্ট্রিক্টে, বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, আমরা এরকম কয়েকটি জায়গায় কিন্তু এই করোনার আক্রান্তের সংখ্যাটা কিন্তু বেশি। অতএব আমি যদি আজকে 25 সেন্টারের চেয়ে যদি 100 সেন্টারও করি, সেটি করতে হবে আমার ঢাকার জন্য প্রযোজ্য বা আশেপাশের জন্য। সেটি যদি আমি অন্যান্য ডিস্ট্রিক্টে ছড়াই দিলাম, যেখানে একটা পাচ্ছে, দুইটা পাচ্ছে, ওখানে কিট বাড়ালেই কি বা আমরা পিসিআর না বাড়াইলে কি, এখনও পর্যন্ত আমি ভবিষ্যতে হয়তো যদি ডিস্ট্রিক্টগুলোতে ঢাকা শহর, নারায়ণগঞ্জ, গাজীপুরের মতো যদি অবস্থা হয়, তাহলে শিবচরের মতো অবস্থা হয়, হয়তো সেই ক্ষেত্রে আমি বলবো আরও অনেক আমাদের পিছিয়ে। তারপরও আমি বলবো আমাদের সংখ্যা আরও বৃদ্ধি করা উচিত বলে আমি মনে করি। জি, উত্তম কুমার বড়ুয়া, আপনার কাছে আবার আসবো আমি। মোহাম্মদ শাহেদ, যেটি উত্তম কুমার বড়ুয়া বলছিলেন যে আমরা অন্য দেশের যে করোনা সংক্রমণের দিকে পরিসংখ্যানগতভাবে হয়তো একটু ভালোর দিকে আছি,
তিনি শিবচরের কথা উল্লেখ করেন। শিবচর প্রথম যখন আক্রান্ত হয় সেখানে 15 জনের মধ্যে শিবচরেই 8 জন ছিল। সেই 8 জন, তারপরে শিবচর লকডাউন করা হলো এবং শিবচরের লকডাউনটি কিন্তু একটি মডেল হিসেবে দেখা হয় যে সেখানে কিন্তু ফলটা ভালো আসছে, পরিস্থিতি কমে আসছে। কিন্তু এখন যে পরিস্থিতি, তাতে কি আমাদের উদ্বেগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে? অবশ্যই আমাদের উদ্বেগের মাত্রা বাড়িয়ে দিয়েছে, কারণ আমাদেরকে সরকার প্রথমে একটা লকডাউন সিচুয়েশন দিয়েছিল। বারবার আমাদেরকে কিন্তু বলা হয়েছিল বাসার থেকে বেরোবেন না, এবং আমরা কিন্তু সেইগুলাকে মানি নাই। আমরা বেরিয়েছি, আমরা আমাদের প্রয়োজনে কাজ করেছি, সরকারও কঠোর হস্তে এটাকে দমন করার চেষ্টা করেছেন। কিন্তু এখন আপনি অর্থনীতির কথা যদি চিন্তা করেন, মানুষের প্রয়োজনের কথা যদি চিন্তা করেন, কিছু কিছু জায়গায় এই জিনিসগুলো শিথিল করতে হচ্ছে গভর্নমেন্টকে। এটি প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম শিথিল করেছে, কিন্তু তারপরেও আমাদের এইটির মানে সংখ্যা কিন্তু বাড়ছে। টেস্ট 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 এই কথাটা WHO থেকে বলছে, আমরা সেই টেস্টের জায়গায় এখনও পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমরা মাত্র 18টি বা 25টি PCR ল্যাব আমরা বসিয়েছি। আপনি যদি বলেন আমাকে যে এটার পরিসংখ্যান যদি আমাকে বলেন, 6/4/2020-এ CMSD ডাইরেক্টর প্রথম একটি মানে আপনার তালিকা দিল যে তার কতটুকু PPE আছে, তার কতটুকু ব্যয় নির্ভর করবে। একটা স্মারক নম্বর 3356 স্মারক নম্বরে তিনি মহাপরিচালককে জানালেন। আপনি তার পরবর্তীতে আসেন 2577 নাম্বার একটা আপনার বিয়েতে, তার আগে তিনি জানালেন যে কতগুলা PCR মেশিন কিনবেন, কতগুলা কিট কিনবেন না কিনবেন, এগুলা কিন্তু জানেন ক্রোনোলজিক্যালি, কিন্তু এইগুলা কিন্তু হচ্ছে না যে তা না। PPE সংগ্রহ বলেন, আপনার বলেন, সেগুলো কিন্তু হচ্ছে। অলরেডি সরকার সেখানে বাজেটও দিয়েছে, প্রায় 100 কোটি টাকার অধিক বাজেট CMSD-কে দেওয়া হয়েছে এগুলা ক্রয় এবং কেনার জন্য কিন্তু বাজেট দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে সরকারের ক্রয় নীতির মধ্যে দুই ধরনের ক্রয় নীতি, একটা হচ্ছে ডাইরেক্ট টেন্ডার করে আর একটা হচ্ছে DPM করে। এখন DPM যেটি আপনি করছে, এখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু DPM-এ কিনতে হচ্ছে, কারণ এমার্জেন্সি বেসিসে টেন্ডার করাটা অনেকটা ঝামেলা হয়ে গিয়েছে। এখন টেস্ট এই টেস্টের মেশিন যদি আমার ধরেন এখন মাত্র 27টি বা 25টি টেস্ট আছে। কিটের সংকটটা কিন্তু আমাদের না, শুধু সারা বিশ্বে কিন্তু কিটের সংকটটা রয়েছে। এবং একটা টেস্ট করতে গেলে তার একটা কোটিং থাকে, মানে যেটিতে টেস্ট করায়, এই কোটিংগুলোকে পার্সোনালি খুলতে হয়, খুলে তারপরে সেটাকে বসাতে হয়। সেটিও কিন্তু সময় সাপেক্ষ। অনেকে যারা টেস্ট করছে, IDCR টেস্ট করছে, তারাও কিন্তু এটাতে আক্রান্ত হয়ে যাচ্ছে। ফলে যারা এইটার উপরে, এই টেস্ট করার উপরে যারা আপনার বিশেষজ্ঞ হচ্ছেন, তারাও কিন্তু অনেকে আক্রান্ত হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু অনেকটা টেস্টের মাত্রা কিন্তু আমাদের কমে আসছে। তারপরেও কিন্তু আমাদের এই টেস্ট বাড়াতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, ইতিমধ্যে আমাদের একটা ধূম্রজাল তৈরি হয়েছে, যেটা গণস্বাস্থ্য গতকালকে তৈরি করেছে, র্যাপিড টেস্টে হয়তো কোনো এক সময় আমাদেরকে যেতে হবে, কারণ আপনার এই র্যাপিড টেস্ট অ্যান্টিবডি টেস্টে এখনও পর্যন্ত উই আর নট শিওর দ্যাট এই রোগটা আমরা কতদিনে ডিটেক্ট করব। এটা কি ডে 1-এ ডিটেক্ট হবে, ডে 2-তে ডিটেক্ট হবে, না ডে 3-তে ডিটেক্ট হবে? এখানে উত্তমদা আছেন, আমার থেকে উনি ভালো বলতে পারবেন। আলটিমেটলি আপনি 7 ডেজ পর্যন্ত কিন্তু এই রোগটা আপনার বডিতে ছড়ায়, 7 দিন পরে কিন্তু আপনার রিকভারি স্টেজ। সো আপনার র্যাপিড টেস্টে যদি আমার 7 দিন পরে গিয়ে টেস্টের রেজাল্ট যদি আমার পজিটিভ আসে, যদি ব্লাডে বা রক্ত পরীক্ষার মাধ্যমে হয়, রক্তে এই জীবাণুটি যেতে সময় লাগবে, 7 দিন সময় লাগে, তখন কিন্তু আমি অলরেডি আই এম ইন দি রিকভারি স্টেজ। সো এইটি হচ্ছে আমার জন্য পরক। আরেকটা জিনিস হচ্ছে যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমাদের 2টি হাসপাতাল ডেডিকেটেড করা আছে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এখন যে পেশেন্টগুলো আসছে সেগুলো দুই রকম সিমটোমেটিক। সবসময় যে সব উপসর্গ থাকবে, তার যে জ্বর থাকবে, গলা ব্যথা থাকবে, মাথা ব্যথা থাকবে, এটিও কিন্তু হচ্ছে না। সে কিন্তু আসার পরে যে জিনিসটি হচ্ছে, 2 রকম জিনিস হচ্ছে। একটা হচ্ছে যিনি রুগী তিনি লোক লুকালে তিনি আসছেন, আসার পরে বলছেন আমার একটু সামান্য ঠান্ডা লাগছে, যার ফলে ডক্টররা যেভাবে ইফেক্টেড হচ্ছেন, ডক্টররা কিন্তু তার সেই প্রোটেকশনটা নিচ্ছে না। তিনি যদি বলেন তার পুরো কথাটা, হয়তো ডক্টররাও তাদের প্রোটেকশন নিতে পারেন, ডক্টর বা সেবিকারা বা হেলথ ওয়ার্কাররা সেই প্রোটেকশনটা নিচ্ছে না, যেহেতু পেশেন্ট রোগ লুকাচ্ছেন। রোগ লুকানোর ক্ষেত্রে ডক্টর কিন্তু কন্ট্রামিনেটেড হয়ে যাচ্ছে। এই এক ধরনের জিনিস। আরেকটা জিনিস আমি দেখলাম, পারিবারিকভাবে আক্রান্ত। প্রথমে দেখা যাচ্ছে হয়তোবা মানে যিনি বাসার কর্তা তিনি আক্রমণ হচ্ছেন, তারপরে তার ওয়াইফ হচ্ছেন, তার বাচ্চারা হচ্ছেন, মানে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং, এটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ। আরেকটা জিনিসে আমার একটা বড় ধরনের কথা আছে, সেটি হচ্ছে যে আমরা বলছি কোয়ারেন্টাইনে আছে,
প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টাইন, এটি আমরা কিভাবে নিশ্চিত করছি? প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনটা আমরা কিভাবে নিশ্চিত করছি যে তারা ঠিক মতন কোয়ারেন্টাইন মেনে চলছে কিনা, এটি দেখার জন্য কারা আছেন, সেটি আমরা কিভাবে নিশ্চিত করছি, এটা কিন্তু আমাদেরকে বারবার নিশ্চিত করতে হবে। এই কোয়ারেন্টাইন জিনিসটা আমাদের জন্য খুব নতুন একটা শব্দ, এইটা আমরা কতভাবে নিশ্চিত করতে পারবো এটিকে আমাদেরকে কিন্তু এনশিওর করতে হবে, যদিও বারবার করতে হচ্ছে, কারণ আমাদের 17 কোটি মানুষের দেশ, আর স্বাস্থ্য অধিদপ্তরের লোকবলের সংখ্যা কম, সুতরাং এই আইডিসিআর এর পক্ষে একা 17 কোটি মানুষের দায়িত্ব নেওয়াটা সম্ভব না। এটাকে ডিসইন্টিমেট করতে হবে আপনাকে, প্রত্যেকটা জায়গায় পিসিআর মেশিন বসায় আপনাকে সেখান থেকে রিপোর্ট। এখন আপনি সব জায়গায় রিপোর্ট নিয়ে আপনি একদিনে প্রেস কনফারেন্স করে বলছেন এটি হবে না, আপনাকে আস্তে আস্তে এটিকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে প্রত্যেকটা জেলায় আপনাকে পিসিআর ল্যাব তৈরি করতে হবে। একটা পিসিআর ল্যাব তৈরি করতে 1 থেকে 1.5 কোটি টাকা আপনার খরচ হয়। প্রয়োজনে আপনাকে এখন এই জাতির ক্রান্তি লগ্নে আপনাকে 64 জেলায় 64টা আপনাকে করতে হবে, ল্যাব দিতে হবে। আরেকটা জিনিস, আমাদের অক্সিজেন কিন্তু পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন লাগবে, কারণ আপনার আগে বলা হতো যে ভেন্টিলেটর লাগবে, কিন্তু আমরা যখন এটাকে প্র্যাকটিক্যাল সিচুয়েশন ফেস করছি সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এখানে যেটি দরকার অক্সিজেন সার্কুলেশনটা বেশি দরকার, কারণ যখন এটা ফুসফুসে আপনার আঘাত করে তখন মানুষের স্যাচুরেশন লেভেল কমে যেতে পারে, যে কোনো জিনিস কমে যেতে পারে, সেটি যাতে আমার পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকে সেটা কিন্তু আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। মোহাম্মদ শাহেদ, আপনার কাছে আবার আসবো আমি। শওকত মাহমুদ, যেটি মোহাম্মদ শাহেদ বললেন যে অনেক স্বল্পতা, অনেক চ্যালেঞ্জ আছে এই প্রস্তুতিতে, আমরা কি করোনা মোকাবেলায় যে অবস্থায় আছি সেটি আমাদের জন্য উদ্বেগ না সন্তোষজনক? দেখুন, আমাদের প্রস্তুতিটা অনেকটা বিলম্বে হয়েছে। যে সময় নেওয়া প্রয়োজন ছিল সেই সময় কিন্তু আমরা প্রস্তুতি নিতে পারিনি। সেই জন্য আমরা পরীক্ষার কিটও আনতে পারিনি এবং বেশি হাসপাতালও প্রস্তুত করতে পারিনি, এবং হাসপাতালগুলো প্রস্তুত করতে পারিনি। তার মধ্যেও আবার দ্বিধা দ্বন্দ্ব কাজ করেছে, যেমন একবার সরার দিকে দায়িত্ব দেওয়া হয়েছে, আবার উইথড্র করা হয়েছে, একবার ঢাকা মেডিকেলকে দেওয়া হয়েছে, আবার উইথড্র করা হয়েছে। সরকার ঠিকমতো নির্ণয় করতে পারেনি কোন হাসপাতালকে আমরা ফিক্স করব পার্মানেন্টলি, এই ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। কোয়ারেন্টাইনের ক্ষেত্রেও তাই, একবার ইস্তেমা মাঠে দেওয়া হলো, কোয়ারেন্টাইনের ক্ষেত্রেও তাই হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে আপনার কেসের ক্ষেত্রে আমরা দেখছি যাদের পরীক্ষা করা হচ্ছে তাদের মধ্য থেকে আমরা এতজনকে পেলাম, এটাই বলা হচ্ছে। এখন আমরা পরীক্ষাই তো কম করছি। এখন উন্নত বিশ্বের সঙ্গে যদি আপনি তুলনা করেন, উন্নত বিশ্বে কিন্তু পরীক্ষার সংখ্যাটা অনেক বেশি এবং সেখান থেকেও আপনার আক্রান্তের সংখ্যাটা বেরিয়ে আসে, কিন্তু আমাদের এখানে পরীক্ষার সংখ্যাও কম, আক্রান্তের সংখ্যাও আমরা সেভাবে বলতে পারছি না অ্যাকচুয়ালি। এবং উন্নত দেশে কিন্তু মৃত্যুর হিসাবটা কিন্তু সরকার দেয় না। যেমন ব্রিটেনে প্রথমে সরকার দিত, পরে বলেছে যে না, স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো তারা এটা দেবে। আমেরিকাতে কিন্তু এটা সরকারিভাবে হিসাবটা দেওয়া হয় না। তো আমাদের এখানে সরকার হিসাব দিলে একরকম হিসাব হয়, আর প্রাইভেটলি হিসাব দিলে আরেক রকম হয়। যেমন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে, একে আপনি কি করোনা রোগীর মৃত্যু বলবেন কি বলবেন না, এই ধরনের ফিক্স হয়নি। থার্ড হচ্ছে কোয়ালিটি অফ ট্রিটমেন্ট। এটা নিয়ে কিন্তু আমরা দেখছি যে যেসব হাসপাতালে রোগীরা চিকিৎসায় আছে, আসলে এটা চিকিৎসা নেই, কিন্তু ম্যানেজমেন্টটা আমরা প্রত্যাশা করি। চীনের উহানে আমরা দেখেছি ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, হসপিটালের এই চিকিৎসার ম্যানেজমেন্টটা। তো সেখানে ডাক্তাররা নিজেরাও তারা সেইভাবে প্রোটেকশন পায়নি প্রথম দিকে, এখনও তাদের মধ্যে মানসিক আতঙ্ক কাজ করছে। এবং এই কুর্মিটোলা হাসপাতালের থেকে রোগীরা যেসব ভিডিও মেসেজ আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে সেখানে চিকিৎসাটা ভালোভাবে হচ্ছে না এবং অনেকের অভিযোগ আছে। তো আমরা দেখছি, কিন্তু এখন আমরা কিছু বলতে পারছি না এই কারণে যে আমাদের আসলে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের মানে কি গাইডলাইন এবং ডাক্তাররা কিভাবে ট্রিট করবে, এবং ডাক্তারদেরও অনেক সমস্যা আছে। কিন্তু আমার মনে হয় যে আমাদের এই যে প্রস্তুতির বিলম্বের কারণেই এটা হয়েছে। সাইডলি একই সঙ্গে এটার যে সারা দেশে একটা মনস্তাত্ত্বিক আতঙ্ক তৈরি হয়েছে যে লকডাউন, যেখানে মানুষ ঘরে থাকতে বাধ্য হচ্ছে, কিন্তু আসলে সরকার পারছে না লকডাউন বাস্তবায়ন করতে। বিকজ মানুষের কাছে যদি আপনি খাবার পৌঁছে দেন, মানুষের কাছে যদি টাকা পৌঁছে দেন, যেমন থাইল্যান্ডে করেছে যে ভোটার আইডি কার্ড দেখালে তাদের 5,000 ভাত থাই মিলিটারি ব্যাংক থেকে দেওয়া হবে, যেটা করে বাজার করে যদি ঘরে খাওয়া থাকে তাহলে কিন্তু তার ঘরের থেকে বের হওয়ার প্রয়োজন হয় না। আমরা খাওয়া ত্রাণ তো দিয়েছি, কিন্তু এটা তো দলীয় আওয়ামী লীগের চ্যানেলে দিয়েছে, আওয়ামী লীগের লোকেরা হয়তো পেয়েছে, অনেক যাদের প্রাপ্য তারা পায়নি, অর্থাৎ তারা ঘর থেকে বেরিয়ে আসবে। তো আপনি লকডাউন এনশিওর করতে গেলে আপনাকে এই সাপোর্ট দিতে হবে, আপনি এটা পারছেন না। এবং আমার ধারণা
বড় ফসল উঠলেও কিন্তু পারবেন কিনা সন্দেহ, কারণ এবারের কৃষক কিন্তু বড় ধানটা খোরাকি হিসাবে ঘরে রেখে দেবে, কারণ যেহেতু একটা অনিশ্চয়তা আছে সে কারণে বাজারে কিন্তু সে কম ছাড়বে, সে খোরাকি হিসাবে ঘরে রেখে দেবে। অতএব সরকার কিনে সেটা মজুত করে সেটা আবার ত্রাণে ডেলিভারি দেওয়া, এটা সরকারের জন্য কিন্তু আমার মনে হয় খুব পর্যাপ্ত হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের সংকট কিন্তু থেকেই যাচ্ছে। এবং লকডাউন যে শিথিল করছি, গার্মেন্টস মালিকরা প্রথমে মনে করেছিল যে সরকারের থেকে টাকা পাওয়া গেলে আমি বেতন দেব, অনুদান। তো সরকার তো অনুদান দেয়নি, ঋণের ব্যবস্থা করেছে। এখন তারা ঋণ নিয়ে বেতন দিতে হয়তো প্রস্তুত নয়, এখন বলছে যে বেতন দেব, আসলে কাজ করতে হবে। এখন তারা সবাই ফিরছে কাজ করার জন্য, কিন্তু এখানে একটা নতুন ঝুঁকি তৈরি হয়েছে। এবং অনেক গার্মেন্টস কর্মীকে আবার ছাঁটাইয়ের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে শহরে যারা আছেন তারা কাজ করবেন, বাইরের থেকে আসার দরকার নেই, বাইরের থেকে সবাই চলে আসছে। এখানে আমি একটা ছোট্ট জিনিস আপনার সাথে যোগ করি, গার্মেন্টস মালিকরা কিন্তু ওই 2% ইন্টারেস্টের সুযোগটাও নেবেন, আবার এদেরকে দিয়ে কাজও করে, কিন্তু শ্রমিকদের জন্য কিন্তু কোনো কিছু শ্রমিকদের জন্য কিছু রইল না। এবং এটাই সবচেয়ে আসল জিনিস যে এই শ্রমিকরা কিন্তু সেই, আমার মনে হয় তাদের যে ক্ষোভটা, তারা রাস্তায় নামলে বলে যে কোনো নাশকতার ষড়যন্ত্র। আরে পেটের জ্বালায় রাস্তায় নামবে, বেতন দিবেন না, ভাত খাবে না, তা রাস্তায় নামলে আপনি এখানে নাশকতার কি দেখতে নামবেন? এটা তো নামবেই, এবং সারা দেশে এটা ছড়িয়ে পড়তে পারে। সরকারকে এইসব বিষয়ে খেয়াল রাখতে হবে। হয় সরকার লকডাউন তুলে দিলে, সরকার যদি মনে করে ভাই আমার লকডাউনে আমি পারছি না এবং নিজের রুজি করে নিজে খান, তাহলে যার যার দায়িত্ব, এবং এখানে লোক আর মৃত্যু হার বেড়ে যেতে পারে। অথচ আমরা ব্রিটিশ ইম্পেরিয়াল কলেজের একটা স্টাডির রেফারেন্স দেখছি ডিজিটাল মিডিয়ায়, যে বাংলাদেশের লকডাউন এনশিওর করা গেলে কিন্তু অনেক প্রাণ বাঁচানো সম্ভব হবে। লকডাউন ছেড়ে দিলে কিন্তু অনেক মৃত্যুর আশঙ্কা বেড়ে যাবে, এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছেও। আমরা যে সব মৃত্যু যে আমরা করোনা এখানে ডিক্লেয়ার করতে পারছি তাও কিন্তু না, কারণ সব অনেকেই হচ্ছে উপসর্গে প্রতিদিন অনেকেই মারা যাচ্ছে, অনেক উপসর্গ হয়ে মারা যাচ্ছে। সে মানে সায়েন্টিফিক্যালি আপনার অনেক ইয়ে নিয়ে ডেভেলপ করছে, মানে আপনার মাল্টি অর্গান ফাংশন নিয়ে ডেভেলপ করছে, তার মধ্যে করোনা তার একটা উপসর্গ। সো মানে আরেকটা জিনিস হচ্ছে যে আইডিসিআর এর একটা বড় সমস্যা, আমি একটুখানি আপনাদের উত্তম দেওয়া আছে, আমরা একটা বিরতি নিয়ে এসে আমি একটু জাস্ট এক কথায় শেষ করে নিই। আজকে একটা টেস্ট দিলে সেটা রিপোর্ট পাওয়া যায় 3 দিন পরে বা 4 দিন পরে। এই 4 দিনে কিন্তু ওই পেশেন্টটা করোনা কি করোনা না, এটা কিন্তু ডিটেক্ট করা খুব ডিফিকাল্ট একটা বিষয়। আমরা একটা বিরতি নিয়ে এসে তারপরে আবার আপনাদের কথা শুনবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, আপনার কাছে যেতে চাই আলোচনা দ্বিতীয় ধাপে। আমরা যে করোনার যদি পরিস্থিতি আমাদের সন্তোষজনক হয়, সেক্ষেত্রে লকডাউন শিথিল করে দিলে আমাদের যদি পরবর্তীতে আবার বলে, এমনও দেখা গেছে যে অনেকে দ্বিতীয়বারও করোনায় বা তিনি পজিটিভ হচ্ছেন, যে প্রথম 2বার পরীক্ষা করেছেন নেগেটিভ, তারপরে আবার আসছে। যেহেতু এই ভাইরাসটি একদমই নতুন, এটির গতি প্রকৃতি সম্পর্কে আমাদের চিকিৎসা বিজ্ঞানে ওইভাবে ভালো ধারণা নেই। সেক্ষেত্রে আমাদের যে চিকিৎসা ব্যবস্থার যে ঘাটতি, সেগুলোকে মিটিয়ে এবং সেই সব চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করে যে আর কি ধরনের সক্ষমতা অর্জন করা উচিত? ধন্যবাদ। আমি শওকত ভাই যেটি বললেন লকডাউনের শিথিল বা যেটি, আসলে আমি একজন চিকিৎসক হিসেবে আমি বলবো যেসব দেশ লকডাউন যত কড়াকড়ি করতে পেরেছে, তারা তত তাড়াতাড়ি কিন্তু তারা আক্রমণ থেকে তারা মুক্তি পাচ্ছে। তো আমাদের দেশে আমরা লকডাউনটা সরকারিভাবে কিন্তু পুরোপুরি লকডাউন শব্দটা কিন্তু এখনও সরকার ঘোষণা করেনি। তারা বলা হচ্ছে যে একটি জেলা লকডাউন করা হয়েছে, অমুক হাসপাতাল লকডাউন করা হয়েছে, অমুক জায়গাটা লকডাউন করা হয়েছে। তার মানে কি আমাদের এই লকডাউনটা মধ্যপন্থা অবলম্বন করে আমরা চলছি। তো আমি একজন চিকিৎসক হিসেবে, আমি মেডিকেল সায়েন্সের একজন ছাত্র হিসেবে আমি বুঝি এই ভাইরাসটি প্রথম আমার দায়িত্ব ট্রান্সমিশনটা বন্ধ করা। তারপর আসতে যদি ট্রান্সমিশন আমি বন্ধ করতে ব্যর্থ হই, তারপর আসতে চিকিৎসা ব্যবস্থা করা। তো আমার ট্রান্সমিশন বন্ধ করার একমাত্র পথ যেটি হলো আমার লকডাউন, যেটির জন্য আমরা সাথে যদি আমরা জুড়ে দিই, এটির পাশাপাশি আমাকে যদি যত বেশি টেস্ট করতে পারবো, যত শনাক্ত করতে পারবো, তত আমি এটার ব্যবস্থা নিতে পারবো, হয় আইসোলেশন নাইলে কোয়ারেন্টাইন, আমার যা ব্যবস্থাটা। অতএব লকডাউনের শিথিলতার পক্ষে আমি একজন চিকিৎসক হিসেবে কোনো অবস্থাতে আমি মেনে নিতে পারি না, কারণ লকডাউন অবশ্যই। তবে যে প্রশ্নগুলো আসছে, আমরা
খেতে পাচ্ছি না। আমি মনে করি বিশ্বের এমন কোনো রাষ্ট্রপ্রধান আছেন কি না যিনি কমপ্লিট শুধু স্বাস্থ্য ব্যবস্থার কথা ভাবেননি, কৃষির কথা ভেবেছেন, শিল্পের কথা ভেবেছেন, আন্তর্জাতিক বিশ্বের কথা ভেবেছেন, আপনি বাণিজ্যের কথা ভেবেছেন, সোশ্যাল ওয়েলফেয়ারের কথা ভেবেছেন। প্রত্যেকটা জিনিস ভেবে তিনি একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছেন। তিনি যাদের প্রয়োজন প্রণোদনা দিয়েছেন, যাদের 2% যেটা লোনে শিথিল করে লোন দেওয়া দরকার তাদেরকে দিয়েছে, কৃষিতে যেখানে ভর্তুকি দেওয়া দরকার সেটি প্ল্যান করেছে, যেখানে কৃষকের ধান কাটার লোক নেই সেখানে ধান কাটার ব্যবস্থা করছেন। অতএব টোটাল একটি পরিকল্পনা একটি সরকার প্রধান আর কেউ দিয়েছেন বলে আমি মনে করি, যার কারণে আমার দৃঢ় বিশ্বাস এই দেশ আর যা কিছু হোক কখনো দুর্যোগে পড়বে না, অন্তপক্ষে না খেয়ে মানুষ মরবে না। হ্যাঁ, এখানে প্রশ্ন, আমি শওকত ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ করব, শুধু আওয়ামী লীগের লোকদের ত্রাণ দিচ্ছে কথাটা কিন্তু ঠিক না। তবে এইটাও ঠিক না যে আমরা ঘরে ঘরে তাৎক্ষণিকভাবে সকল ত্রাণ একেবারে একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে 1 সপ্তাহের ভিতরে পৌঁছে দিতে পারবো, এটা ঠিক না। আমরা পৌঁছে দিচ্ছি বিভিন্ন পদ্ধতিতে, এবং বিত্তমান লোকরা এগিয়ে আসছে, সমাজকর্মীরা এগিয়ে আসছে, সরকার থেকে দিচ্ছে, বিভিন্নভাবে প্রণোদনা দিচ্ছে। তারপরও অনেক জায়গায় জটিলতা আছে, অনেকে হয়তো পাচ্ছে না, অনেকে হয়তো বারবার পাচ্ছে। এইসব জিনিসগুলো তো থাকবেই, এইগুলোর কোনো বিকল্প নেই। তবে যে জিনিসটা আপনি বলছেন লকডাউনের কথা, আমি বলবো কোনো অবস্থাতে লকডাউন শিথিল করলে আমাদের সোসাইটিতে, কমিউনিটিতে যে ট্রান্সমিশন এটা আবার বেড়ে যাবে। এটা আমি দৃঢ়ভাবে একজন চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি এটা বিশ্বাস করি। ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, আপনাকে আবার আসবেন। মোহাম্মদ শাহেদ, যেটি উত্তম কুমার বড়ুয়া বললেন যে লকডাউন কোনোভাবেই শিথিল করা ঠিক হবে না, কিন্তু আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে বা আমাদের যে হতদরিদ্র মানুষ তাদের কথাও বিবেচনা করতে হবে, যারা বিশেষ করে দিন আনে দিন খায়, তাদের আসলে বিকল্প ব্যবস্থা কি? আর সেই বিকল্প ব্যবস্থা যদি সরকারি করতে যায় সেক্ষেত্রে আমাদের সক্ষমতা কি ওই পর্যায়ে আছে? প্রথম কথা হচ্ছে বিকল্প কোনো ব্যবস্থা নাই। একটা হচ্ছে যে এখন আমাদের দুর্যোগপূর্ণ ব্যবস্থা, সরকারিভাবে যে জিনিসটা দরকার ত্রাণ দিচ্ছে, ত্রাণ দেওয়া নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হয়েছে। আমরা ত্রাণের চাল মানে প্রতিনিধিদেরকে এটার সাথে এটার বিরুদ্ধে অভিযোগ দেখেছি, তেল অভিযোগ দেখেছি। আমার মনে হয় ত্রাণ যদি আমাকে দিতেই হয়, এখন আপনি একজন হতদরিদ্রকে আপনি ত্রাণ দিচ্ছেন, কিন্তু যিনি মধ্যবিত্ত তিনি বাসায় আছেন তারও তো ত্রাণের প্রয়োজন। কারণ তার তো তিনি হয়তো একটা চাকরি করেন, সেই কর্মস্থলে যেতে পারছেন না, তিনি বেতন পাচ্ছেন না, তার কিভাবে চলবে? আমরা একসময় রেশনিং কার্ড মেনটেন করতাম, আমি আবারও বলবো এই জায়গায় আমাদেরকে এখন ফেরত যেতে হবে। আপনার আইডি কার্ডটা দিলে হয়তো আপনাকে একটা রেশন দিবে, সো এই জায়গাটাতে আমাকে আবার ফেরত যেতে হবে। রেশনিং কিন্তু এখনো আছে, লিমিটেড রেশনিং আছে, ভিজিএ কার্ড দিয়ে কিন্তু এখন রেশনিং আছে। সেই জায়গাটাতে আমার মনে হয় ব্যাপক আকারে আমাদেরকে ফেরত যেতে হবে। আরেকটা জিনিস আপনি উত্তমদাকে প্রশ্ন করলেন যে সেকেন্ড টাইম ইনফেক্টেড হচ্ছে, এই জায়গাটাতে আমার একটা প্রশ্ন হচ্ছে, যারা করোনা থেকে মুক্ত হচ্ছে তাদেরকে এখান থেকে বেরোয় যাওয়ার পরে, হাসপাতাল থেকে বেরোয় যাওয়ার পর কিন্তু তাদের কোয়ারেন্টাইনে থাকা উচিত বা থাকার কথা। ঠিক মতন তারা কোয়ারেন্টাইনে থাকছেন কিনা? অনেকেই মনে করছেন আমি তো সুস্থ হয়ে গেছি, আমার আর বোধহয় জার্ম নেই, তারা গিয়ে কিন্তু কমিউনিটির সাথে মিশে যাচ্ছে। সো লকডাউন সিচুয়েশন আমাদেরকে রাখতে হবে, এটা মিনিমাম আরও 1টি মাস আমাদেরকে এই সিচুয়েশনটাকে যদি আমরা মানি বা এটাকে যদি আমরা বুঝি, তাহলে হয়তো বা আমরা এটাকে আমরা ফেস করতে পারি। আরেকটা জিনিস আপনাকে আমি একটা তথ্য দেই, মাঝখানে মাস্ক নিয়ে কিন্তু অনেক ধরনের বিতর্ক হলো। N95 মাস্ক, N95 হচ্ছে একটা আমেরিকান একটি কোম্পানি। N95 মাস্ক যে আমার হইতেই হবে এমন কোনো কথা নেই, সেটা সাবস্টিটিউট। এখন আমি অনেক ধরনের ওষুধ খাই, এক এক কোম্পানি এক একটা জেনেটিক নেম দিয়ে তৈরি করে, N95 এর বিকল্প হয়তো কোনো মাস্ক থাকে। এখানে আপনার বিষয়টি হচ্ছে যে যেটি আমরা সিএমএসডি অর্ডার দিয়েছিল জেএমআই কোম্পানিকে, সেখানে কিন্তু N95 এর কথা কোথাও বলা নাই। তারা মুখ দাঁতে করলো কি N95 মাস্ক দিল। পরবর্তীতে যখন সিএমএসডির থেকে ব্যাখ্যা চাওয়া হলো, সেখানে তারা বললো যে এটা আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কারণে আমরা এটাকে দিলাম। তারা একটা কোম্পানি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে গিয়ে মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দিল এবং ঝুঁকির মধ্যে পড়েছে। পরবর্তীতে কিন্তু সিএমএসডি চিঠি দিয়ে তাদেরকে উইথড্র করতে বললো, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু সিএমএসডি বলেছে। তো সুতরাং এই যে জায়গাগুলা কেন আমরা জেএমআই ছাড়া আর অন্য কোনো কোম্পানি তো গড়ে তুললাম না? আর কোনো শিল্প কেন আগিয়ে আসলো না?
আজকে আপনি গ্লোভস কিনতে যান, আমাকে সেই জেএমআই কোম্পানিকে যেতে হবে, কারণ গ্লোভস বাংলাদেশে শুধুমাত্র এই কোম্পানি ছাড়া আর অন্য কোনো কোম্পানি গ্রো করে নাই। তাদের কাছ থেকে আমাদের মাস্ক নিতে হচ্ছে। কেন আমরা এই জিম্মি পরিবেশে কেন থাকবো আমরা? কিন্তু মাস্ক তো শুধুমাত্র পৃথিবীর 5টি দেশকে, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছেন যে যারা এই ধরনের মাস্ক বানাতে পারবে, আমাদেরকে ওই ধরনের বা ওই হ্যাঁ, সেই মর্যাদার জায়গায় বা সেই আমাদেরকে quality-র যেতে হবে। থাকতে হবে। কিন্তু আমাদের এখন দরকার যে জিনিসটা, আমাদের দরকার হচ্ছে আমাদের প্রোটেকশন দরকার। আমাদের ডাক্তার সাহেবরা যে উত্তম দ্বারা আছেন, সরকার থেকে একটি প্রণোদনা ঘোষণা করা হলো যে তারা মারা গেলে এত টাকা পাবেন বা ইয়ে হলে। কোনো ডাক্তার কি আপনি মনে করেন এই প্রণোদনার জন্য কাজ করে? না। ডাক্তারদেরকে আপনি টাকা দিয়ে কিনতে, তাদের টাকা দিয়ে তাদেরকে মাপলে চলবে না। তারা এখন জীবনের ঝুঁকি নিয়ে, তারা তাদের পরিবারের ঝুঁকি নিয়ে, তারা চিন্তা করছে না তার পরিবারে তার বাবা আছে, মা আছে, তার স্বামী আছে বা তার ওয়াইফ আছে, এগুলো চিন্তা করছে না। তার জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ববোধ থেকে তারা কাজ করছে, কোনো প্রণোদনার আশায় কাজ করছে না। কিন্তু তাকে তো তার সুরক্ষাটা আপনাকে দিবেন, সেই সুরক্ষাটা আপনাকে এনশিওর করতে হবে, কোয়ালিটি এনশিওর করতে হবে যে সেই সুরক্ষাটা যেন সে পায়। অনেক হেলথ ওয়ার্কার আছে, তারা কিন্তু টাকার জন্য কাজ করছে না, দায়িত্ববোধ থেকে কাজ করছে, নিজের মূল্যবোধ থেকে কাজ করছে। অনেকে মনে করছেন যে আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু করোনার যুদ্ধ দেখছি আমরা। এটা তো একটা যুদ্ধ, আমরা তো একটা যুদ্ধ করছি আমরা। সুতরাং এই যুদ্ধটাকে আমাকে যদি করতে হবে, আপনি আমাকে অস্ত্র দিবেন না, মাঠে নেমে কাজ করতে বলবেন। এবং আমাদের বহু বড় বড় জায়গা থেকে এরকম প্রত্যাশিত কথাও আমরা শুনেছি যে এইগুলোর দরকার নেই, আপনারা এমনি কাজ করেন। সো এই কথাগুলো তো এখন বলার সময় না, আপনাকে মোটিভেশনাল কথা বলতে হবে। একজন ডক্টর সে যখন দিনে 20টা রোগী বা 30টা রোগী আপনার দেখে, সে কিন্তু রাতে এক্সস্টেড হয়ে যায়, তারও কিন্তু তার পরিবারের কথা মনে পড়ে। সে কিন্তু যখন সে নিজেও যখন আক্রান্ত হয়ে যায়, সে ভাবে যে আমি কি আমার পরিবারের কাছে ফেরত যেতে পারবো কিনা। এই যে জায়গাটা, আপনাকে তাকে মোটিভেশন করতে হবে। জি, মোহাম্মদ শাহেদ আপনার কাছে আবার আসবেন আমরা। শওকত মাহমুদ, যেটি মোহাম্মদ শাহেদ বললেন যে ডাক্তারদের যে আত্মমর্যাদা এবং ডাক্তারদের যে এই করোনা যুদ্ধে তারা যে অগ্রগামী সৈনিক, সোলজার বা সৈনিক যে তার কাজই হচ্ছে যুদ্ধ করবেন, বা যিনি যে পেশায়, সে পেশার দায়িত্বে সে করবে। আমরা যেমন সাংবাদিকতা করি, আমাদের এই পেশার সীমাবদ্ধতাকে মেনে নিতে হবে। আবার যারা ডাক্তার, তারাও এই ধরনের ঝুঁকি নিয়ে কাজ করবেন এবং সেটাও তাদেরকে ডাক্তাররা মেনে যে নিতে কাজটা হবে। করছেন এটা তো আমি বলবো যে অত্যন্ত সাহসিকতাপূর্ণ কাজ, এবং এই দুর্যোগের সময় একটা যুদ্ধকালীন অবস্থার মধ্যে তারা দায়িত্ব পালন করছেন। এবং একই সঙ্গে আপনি যদি মিডিয়াকে বাদ দিয়ে দেন, মিডিয়ার লোকজন কাজ করছে, আপনার আমি শেষ করে নেই, এখানে পুলিশ বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা কাজ করছে, এবং অনেক স্বেচ্ছাসেবী সংস্থার লোকজন বিনা বেতনে, বিনা প্রোটেকশনে কিন্তু তারা কাজ করছে মানুষের জন্য। সারা দেশেই কিন্তু এগুলো হচ্ছে। আর সবাই মিলেই কিন্তু আমরা একটা ঐক্যবদ্ধ উদ্যোগ নিয়েছি, যদিও মানে জাতীয় ঐক্যমত্য আনুষ্ঠানিকভাবে বা সরকারের তরফ থেকে সেইভাবে করা হয়নি, কিন্তু যার যার পর্যায় থেকে যে যে ব্যাপারে সহযোগিতা এটা করে যাচ্ছে, এটা হয়েছে। আমি যে কথাটি বলার চেষ্টা করেছিলাম, উত্তমদা হয়তো কথাটিকে বুঝিয়েছেন যে সব জায়গায় ত্রাণ সামগ্রী যাচ্ছে, এটা সরকারি চাকরির একটা প্রভাব থাকে। যাই হোক, এটা নিয়ে বলতে চাই না বেশি। নিম্ন আয়ের মানুষের জন্য সরকার প্রণোদনা দিয়েছে 862 কোটি টাকা, সেটা বিএনপি বলেছে 8000 কোটি টাকা দেওয়ার জন্য। সেন্টার ফর পলিসি ডায়ালগ বলেছিল যে নিম্ন আয়ের প্রত্যেকটি পরিবারকে 8000 করে টাকা দেওয়া হোক, যাতে করে তারা তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনে নিতে পারে। কিন্তু সরকার সেই পথে হাঁটছে না। সরকারের কি টাকার অভাব না কিসের অভাব, সরকারও সেটা বলছেও না। কিন্তু আমি মনে করি যে লকডাউনকে যদি আপনার কার্যকর করতে হয়, মানুষের এই আর্থিক সক্ষমতাটুকু আপনি বাড়ান বা তার প্রয়োজনীয় খাদ্য সামগ্রীটা দিয়ে দেন, দিলেই কিন্তু মানুষ কিন্তু তুলনামূলকভাবে রাস্তায় কম বেরিয়ে আসবে, কারণ তার প্রাথমিক প্রয়োজনটা তার সে পেয়ে গেছে, প্রাপ্ত হয়েছে। কিন্তু সেই পথে সরকার যাচ্ছে না। হয়তো সরকারের হাতে চাল না থাকতে পারে, টাকা নাও থাকতে পারে, অনেক সীমাবদ্ধ থাকতে পারে, এটা অসম্ভবের কিছু নেই। একই সঙ্গে ত্রাণের সামগ্রী বিতরণে অনিয়ম, এটা তো প্রায় 40 জনের মতো ইউপি চেয়ারম্যান মেম্বার এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। তো অনিয়ম না হলে ওরা গ্রেপ্তার হলো কেমন? যেহেতু তারা আওয়ামী লীগের লোকজন, তারা নিজেরাই এটা স্টক করে ফেলেছিল। আমরা বলেছিলাম যে এটা আইন শৃঙ্খলা বাহিনী তাদের হাতের মাধ্যমে এই জিনিসটা করা হোক। এখন একটি পরিবর্তন করেছেন যে সচিবদের দায়িত্ব দিয়েছেন। এখন সচিবদের দায়িত্বটা, এটা একটা প্রশ্ন উঠেছে, সেটা হচ্ছে যে জনপ্রতিনিধিরা আছে, যদিও অবৈধভাবে নির্বাচিত, কিন্তু প্রত্যেকটি জেলায় এমপি আছেন, জেলা পরিষদের চেয়ারম্যান আছেন, উপজেলা চেয়ারম্যান, তাদেরকে ডিঙিয়ে যে এই সচিবদেরকে দায়িত্ব দেওয়া হলো,
এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে সচিবরা সেখানে কিভাবে দায়িত্ব পালন করবেন। এবং এটা অতিমাত্রা আমি বলবো যে আমলাতন্ত্রের উপর এত নির্ভরশীলতা আমার মনে হয় যে এটা মানে আখেরে ভালো হবে না। এখন আপনারা দেখবেন যে প্রতিদিন হয়তো আমরা দেখছি প্রধানমন্ত্রী সরকার প্রধান ওনার অফিসে বসে ভিডিও কনফারেন্স করছেন ডিসিদের সঙ্গে বা ইয়েদের সঙ্গে। সরকার কিন্তু এখানেই, আমাদের চোখে দেখা সরকার কিন্তু এটাই এখন, যে প্রধানমন্ত্রীর কার্যালয় আর ডিসির অফিসেই। তো এখন আমরা সচিবরা যাচ্ছেন, সচিবরা সমন্বয় করবেন, কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে তার মানে হয় সার্বিক কার্যক্রমে জনসম্পৃক্ততার কি অভাব আছে? জনসম্পৃক্ততা স্বাভাবিকভাবেই আপনি যখন জনপ্রতিনিধি, যারা তথাকথিত জনপ্রতিনিধি, তাদেরও কিন্তু জনগণ আছে কিছু, তো তারা যদি সম্পৃক্ত না হয় তাহলে কীভাবে এই কাজটা তদারকি করা যাবে? জাতীয় ঐকমত্য তো আরও দূরের ব্যাপার, এটা তো অনেক দূরে। নিজের দলের মধ্যে যে ঐকমত্য সেটা প্রতিষ্ঠা না করলে জাতীয় ঐকমত্য এটা হবে কিভাবে? সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা ঘাটতি আছে। তারপরেও আমরা এই দুর্যোগকালীন অবস্থায় আমরা দেখতে চাই সচিবরা সফল হয়েছেন, আমরা দেখতে চাই ত্রাণ বিতরণ ব্যবস্থা সুষ্ঠু হয়েছে এবং মানুষের অভিযোগ কমে আসছে, মানুষের আতঙ্ক কমে আসছে এবং মানুষের মধ্যে হাহাকার যেটা অভাবজনিত সেই হাহাকারটা কমে আসছে। আরেকটা বিষয় সেটি হচ্ছে যে আমরা এই অন্য যেসব দুর্যোগ আছে যেমন বন্যা বলেন, ঘূর্ণিঝড় বলেন, তখন কিন্তু মানুষের পাশে দাঁড়ানো যে বিভিন্ন সংগঠনকে আমরা দেখতাম, এই দুর্যোগে বা এই সময়ে এই সংখ্যাটা একটু কম। বিশেষ করে যে আপনি যেটা বলছেন যে বন্যার সময় দেখতেন, এখন কিন্তু সেভাবে দেখা যায় না। কারণ আমাদের সমাজে একটা অনেস্ট মিডল ক্লাস বলে যেই একটা অংশ ছিল সেটা ডিসঅ্যাপিয়ার করে গেছে। যে কোনো লোক বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার হলে তার পাশে উকিল দাঁড়িয়ে যেত যে তার জামিনের জন্য বিনা পয়সায়। কোথাও ছাত্র মারা গেছে, আমার তো মনে আছে জগন্নাথ হলে ছাদ ভেঙে মারা গেছে, আমরা সবাই মেডিকেলে গেছি রক্ত দেওয়ার জন্য, যে রক্ত লাগবে কিনা। এখন কি আপনি সেই অবস্থা দেখেন? লঞ্চের অ্যাক্সিডেন্টে 200 লাশ পড়ে থাকে, কেউ দেখতে যায়? রোড অ্যাক্সিডেন্টে 15 জন মারা যাচ্ছে, 20 জন মারা যাচ্ছে, কে দেখতে, তার কার পাশে কে দাঁড়াবে? এবং সেগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন ওঠে, বিকজ আমাদের মানসিকতাটাই নষ্ট হয়ে গেছে। অনেস্ট মিডল ক্লাসের যে সৎ মধ্যবিত্ত শ্রেণীর যে মানুষকে পরোপকারের মানে ছিল, মানবিকতা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। এখন আপনি এখানে যে যাবে, এটা যাওয়ার মূল বিষয় হচ্ছে যে আপনার আর্থিক সক্ষমতা। বাংলাদেশে এত বড় বড় এনজিও আছে, ব্র্যাক আছে, গ্রামীণ ব্যাংক আছে, কত কত কিছু আছে, ওই তারা কি প্রোগ্রাম করছে? বড় বড় কোম্পানি আছে যারা বাজেট হলো হাজার হাজার কোটি টাকা, তারা কি করছে? অথচ ভারতে আমরা দেখছি প্রেমজি, আজিম প্রেমজি এত টাকা দিচ্ছেন, টাটা এত টাকা দিচ্ছেন, তো আমরা দিচ্ছি না কেন? হোয়াট ইজ আওয়ার প্রবলেম? এখানে আমাদের মানসিকতা সেইভাবে নাই। এই মানসিকতা জাগাতে হলে একটা মোরাল লিডারশিপ লাগে, সেই মোরাল লিডারশিপের প্রচণ্ড অভাব এই দেশে। সেটা কি আমাদের সামাজিক অবক্ষয়টা? কি সামাজিক অবক্ষয় একটা কারণ, রাজনৈতিক অবক্ষয় আর একটা কারণ। কারণ আমরা শিখিয়েছি টিচারকে যে ক্লাসের বদলে টিউটোরিয়াল করে পয়সা কামাও, ডাক্তারকে শিখিয়েছি যে আরে হাসপাতালে ডিউটির চাইতে মেডিকেল প্রাইভেট প্র্যাকটিস করে সারা রাত প্র্যাকটিস করেন, পয়সা কামান। আমাদের সাংবাদিকদের মধ্যে অ্যাটিটিউড হয়েছে আর সত্যের পিছনে দৌড়ার লাভ কি? এই যে আপনার জাস্ট যে নিউজ মন্ত্রী বলল, মন্ত্রীর কথা শুনলাম, আমরা আসলে নিউজ দেখে দিলাম, আমাদের কাজ শেষ, সাংবাদিকতা শেষ, ব্রিফিং, অনলি ব্রিফিং, এই তো চলছে। এটা আমার মধ্যে এটা একদিনের সমস্যা না, এটা তৈরি হয়েছে অনেকদিন। জি শওকত মাহমুদ, আমরা একটা বিরতি নিয়ে এসে আপনার কাছে আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, যেটি শওকত ভাই বলছিলেন যে আমাদের যে সামাজিক অবক্ষয়, এটা সে একদিনের তৈরি নয়, আস্তে আস্তে সব সেক্টরে, সব ক্ষেত্রেই একটা মানুষের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসছে, যে কারণে আমরা দুর্যোগ বা সংকটের সময় আগে যেভাবে মানুষ এগিয়ে আসতো এখন ওইভাবে দেখা যায় না। না, জাতীয়ভাবে এটা বললে এটা অবশ্যই অ্যাকসেপ্টেবল। আমি মনে করি যে আমাদের যে সামাজিক অবক্ষয় যে অনেক জায়গায় ঘটেছে, এটার উপস্থিতি অবশ্যই লক্ষ্য করা যায়। আবার ওইটাও যে একেবারে ঠিক না, জগন্নাথ হলে গেলে আগে আমরা রক্তের জন্য এগিয়ে গেছি সেটা না। আমরা কয়েকদিন আগেই তো রানা প্লাজা আমরা দেখেছি, যে রানা প্লাজা আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সকলেই এগিয়ে আসছে। এরকম অনেক দুর্যোগময় মুহূর্তে এখনও সকলে এগিয়ে আসে। তবে একটি প্রশ্ন আপনি যেটি করেছেন উত্থাপন, এখন কেন
আমরা বন্যার সময় সবাই যদি এগিয়ে আসি, সিডরের সময় যদি এগিয়ে আসি, কিন্তু কেন এখন আমরা আমরা ইয়ের সময় দেখেছি, ডেঙ্গুর সময়ও দেখেছি, এখনও আমরা দেখছি এই ভাইরাসগুলোর সময়ে যেভাবে এগিয়ে আসার কথা, যেটা শওকতভাই বললেন যে পার্শ্ববর্তী দেশ ভারতে যেভাবে শিল্পপতিরা এগিয়ে আসছেন তারা। তবে আরেকটি জিনিস আমি বলবো যে আমাদের কিছু কিছু ক্ষেত্র আছে, আমাদের 3টা বিভাগ, একটা নির্বাহী বিভাগ, একটা বিচার বিভাগ, একটা সংসদ বিভাগ। আসলে এই বিভাগগুলো এক একটা সময়ে এক এক সময় এটা কার্যকর থাকে এবং প্রয়োজন। যেমন আমি যদি মনে করেন আজকে বহিঃসূত্র আমাদেরকে আক্রান্ত করছে, তখন আমাদের কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় বা প্রতিরক্ষার এই বিষয়টি কিন্তু তখন তারা দায়িত্ব নেবে। কিন্তু এখন যেহেতু সেফটি নেটের বিষয় আছে, ত্রাণের বিষয় আছে, এখন নির্বাহী বিভাগকে কিন্তু দায়িত্ব নিতে হবে। এখন হলো যদি আবার আমরা যদি এখন আইন প্রণেতাদের, আইন বিভাগকে যদি আবার দায়িত্ব দিই, আমরাই আবার বলবো তারাই আজকে সব লুটপাটের সাথে জড়িত। তবে আমি মনে করি যে নির্বাহী বিভাগকে যে দায়িত্ব দিয়েছে এই মুহূর্তে, এটা সঠিক। আমি মনে করি যে এটি আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে প্রয়োজন সেনাবাহিনীকে আজকে লকডাউনের জন্য সশস্ত্র বাহিনীকে আগে দিয়েছেন, এবং আমাদের পুলিশ বাহিনীকেও আমরা দেখেছি তারা যেটি প্রয়োজন তারা এখন কাজে আছে। আর নির্বাহী বিভাগের যে দায়িত্ব এই মুহূর্তে আমাদের সোশ্যাল সেফটি নেট এবং হেলথ, এই দুটিকে সমন্বয় করার জন্য ডিস্ট্রিক্টের যে কাজ এই মুহূর্তে সেটি আমার প্রয়োজন। এখন এটি আমার মনে সঠিকভাবে আমার দিয়েছে, আমি মনে করি এটি। নির্বাহী বিভাগ তো দায়িত্ব পালন করবেই, কিন্তু সেখানে এই ধরনের দুর্যোগ যেটি সারা বিশ্বব্যাপী ভয়ঙ্কর আকার ধারণ করেছে, বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় সেখানে জনসম্পৃক্ততা একটি বড় বিষয়। যে স্থানীয় প্রতিনিধি তিনি তত ভালো জানবেন যে তার এলাকায় কোন লোকটি সবচেয়ে বেশি অভাবী। এটা ঠিক আছে, জনসম্পৃক্ততার কোনো বিকল্প নেই। আমি বলছি হলো দায়িত্বটা আজকে যেটি বলা হচ্ছে যে হলো প্রধানমন্ত্রী নিজেই 64টি জেলাকে প্রতিদিন মনিটর করছে কোনো না কোনোভাবে। তো ডাইরেক্ট এইটাই তো সরকার। অর্থাৎ আমি বলছি নির্বাহী বিভাগ যা করা দরকার সরকারের এখন সঠিক। এখন আমার সংসদ বিভাগের কোনো কাজ নেই, এখন বিচার বিভাগেরও খুব একটা কাজ নেই এখন এই মুহূর্তে। তবে জনসম্পৃক্ততার বিষয়ে আমার কোনো বক্তব্য, অবশ্যই এখানে জনগণকে এগিয়ে আসা উচিত। ইউপি মেম্বার যেটি বলছে এখানে হলো বিএনপিরও আছে, আওয়ামী লীগেরও আছে। একেবারে সব যে আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যান তা না, এখানে বিএনপিরও অনেক মেম্বার চেয়ারম্যানকে আমরা দেখেছি, আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি, দুই দলেরই আছে আমরা দেখেছি। যদিও আমার রাজনৈতিক বক্তব্য দেওয়াটা আমার উচিত না, তারপরেও যেহেতু কথা বলছেন সেই হিসেবে বলছি একজন সাধারণ নাগরিক হিসেবে। স্বাস্থ্য খাতের যে সার্বিক প্রস্তুতি, যেটি করোনা মোকাবেলায় আমরা অনেক কিছু আগে থেকেই শুনে আসছি যে আমাদের এত সক্ষমতা, এত এই ভেন্টিলেটর বলি বা আইসোলেশন বলি বা আইসিইউ বলি, এরকম অনেক কিছুই বলা হচ্ছিল যে আমরা প্রস্তুত আছি যেটুকুন করোনার ক্ষেত্রে। কিন্তু সেই সার্বিক প্রস্তুতিতে কিন্তু যখন বাস্তবিকভাবে দেখা গেল যে রোগীর সংখ্যা বাড়ছে, এখন কিন্তু বেশ ঘাটতিই মনে হচ্ছে। মোহাম্মদ শাহিদের কথায় ফুটে উঠেছে যে আমাদের অক্সিজেন সরবরাহ। আমি শাহিদ ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ এবং স্যালিউট জানাতে চাই। আমাদের গভর্নমেন্ট হাসপাতালের পাশাপাশি প্রথম প্রাইভেট হাসপাতাল রিজেন্ট উত্তরা এবং রিজেন্ট মিরপুর আমাদের এগিয়ে আসতে সমান তালে সরকারি হাসপাতালে, সেই হিসেবে অবশ্যই আমরা শাহিদ ভাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই জিনিসটি হলো যেটি বলছেন, এটি আমাদের কারো আসলে এরকম প্যান্ডেমিক, এখন একটা জিনিস দেখেন, প্যান্ডেমিক কিন্তু অনেকবার হয়েছে, ফ্লু কিন্তু 4 বার ফ্লু হয়েছে প্যান্ডেমিক, যেটা হলে স্প্যানিশ ফ্লু বলেন, ইন্ডিয়ান বা এশিয়ান ফ্লু বলেন, অনেকগুলো ফ্লু হয়েছে। প্লেগ হয়েছে অন্তপক্ষে 5-7 বার এবং 4 বার বড় ধরনের প্লেগ হয়েছে। এরকম আমাদের এইডসের হয়েছে, আমাদের অনেকগুলো প্যান্ডেমিক হয়েছে। কিন্তু এইবারের প্যান্ডেমিক এবং ওইসব প্যান্ডেমিকগুলোতে এবং অনেকগুলো 5 কোটি লোকও মারা গেছে এরকম প্যান্ডেমিকে, যেমন বিশেষ করে স্প্যানিশ ফ্লুতে। তো সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য প্যান্ডেমিক আর এই প্যান্ডেমিকের ভিতরে একটু তফাৎ আছে। ওই প্যান্ডেমিক ছিল 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত তারা এগিয়েছে, কিন্তু এটা হলো ওয়েভ। আজকে একটু হয়েছে, এটা ওয়েভ শেষ হয়েছে, আবার থেমে গেছে, আবার আসছে। কিন্তু এইবারের প্যান্ডেমিকটা হলো এত দ্রুত র্যাপিডলি হয়েছে, অন্য প্যান্ডেমিক ডিজিজের সাথে এটার কোনো মিল নেই। একেবারে 210টা দেশ ও অঞ্চল এখন, তো যার কারণে এই অভিজ্ঞতা যেমন আমেরিকাও দিতে পারছে না, এই অভিজ্ঞতা যেমন চায়নারও ছিল না, ইতালিরও ছিল না, এই অভিজ্ঞতা আমাদেরও নাই। যার কারণে আমাদের স্টেপ বাই স্টেপ যে সমস্যাগুলো আমরা ওভারকাম করছি, আমি মনে করি হ্যাঁ আমাদের এখনও পর্যন্ত সক্ষমতা যদি বলেন শতভাগ, এটি একটা মিথ্যা মানে বক্তব্য হবে। আমরা যখনই যা ফেস করছি সেটা আমরা মডিফাই করছি, চেঞ্জ করছি। যেমন আমাদের প্রথম সমস্যা কী ছিল, আমাদের হলো সমস্যা ছিল হলো
কোয়ারেন্টাইন সমস্যা। জি। আমাদের হলো কোয়ারেন্টাইনটা আমরা মোকাবেলা করেছি, প্রথমে আশকোনা করেছি, কোয়ারেন্টাইনে যা থাকা দরকার কিচ্ছু নাই, জাস্ট আমরা সব দিয়ে দিয়েছি। পরবর্তীতে এটারা আমরা একটা প্রোটোকলের মধ্যে এনেছি, হোম কোয়ারেন্টাইন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। তারপর আমাদের এখন আসলো হলো এক একটি সমস্যা, পিপিই সমস্যা, পিপিই নাই। এখন পিপিই অনেক আছে, মজুদ আছে, প্রতিটি হাসপাতালে আছে। মাস্ক নাই, মাস্ক নিয়ে জটিলতা এখনও আছে, যেটা নিয়ে এখন যেটি হলো আমাদের হয়েছে, যেটি হলো N95 কি 95 না, N95 মানসম্পন্ন কিনা। তারপর হলো পিসিআর ল্যাব, কেন শুধু আইডিসিআর কেন বাড়ানো হচ্ছে না? ধীরে ধীরে আমরা এখন আজকে 25টাতে বাড়িয়েছি, 2-1 দিনের ভিতরে 28টা 30টাতে হবে। তো আমরা প্রত্যেকটি জায়গায় ভেন্টিলেটর নেই, এখন ভেন্টিলেটর এসেছে, আরও আসার পথে ভেন্টিলেটর যা আছে এখন অনেক আছে। তারপর আমাদের এখন অক্সিজেন নাই। আমি বলছি হলো আমাদের এই অভিজ্ঞতাগুলো অ্যাট এ গ্ল্যান্স কারো কাছে ছিল না। আমাদের প্রবলেম বেস, আমাদেরকে সমাধানগুলো করতে হচ্ছে। আমরা প্রবলেমে পড়ছি, আমরা সমাধান করছি। তবে আমি বলবো না আমরা শতভাগ সফল, কিন্তু আমরা অনেকটাই ভালো আছে আমাদের। অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ শাহেদ, যেটি উত্তম কুমার বড়ুয়া বললেন যে আমরা এর আগে আমাদের জানাই ছিল না যে এটার জন্য কেমন প্রস্তুতি দরকার বা কতটুকু আমাদেরকে সার্বিকভাবে ব্যবস্থা নিতে হবে। তবে এখন যেটা হচ্ছে সেটা কি আসলে আমাদের যদি সত্যিকারে যেটা আমরা যেটা আশঙ্কা করছি, আমাদের আশঙ্কা ওই জায়গায় যদি যায়, সেক্ষেত্রে কি আমরা প্রস্তুত যে এই ধরনের মহামারীকে মোকাবিলা প্রথম করার? কথা হচ্ছে যে আমাদের এই যে প্রস্তুতিটা আমাদের আরও আগে নেওয়া উচিত ছিল। কারণ আমরা যখন এটা এখনো বিষয় যেটা হচ্ছে যে আমরা কি পরিপূর্ণ শনাক্ত করতে পারছি না। রাইট, যে কম টেস্টের কারণে একটু বলি আপনাকে, প্রথমে যখন চীনে এটা আপনার ধরা পড়লো তখনই আমাদের অ্যালার্ট হয়ে যাওয়ার দরকার ছিল। কারণ আমাদের বাংলাদেশের যে ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট ওয়ার্ক, দে আর রিলেটেড উইথ দি চায়না, এবং ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট ওয়ার্কই কিন্তু চায়নার সাথে রিলেটেড। তারপরে আপনার চায়নার থেকে সবচেয়ে ক্লোজ ডিস্টেন্স জায়গা হচ্ছে তাইওয়ান। তারা কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু এটাকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করেছে। তারা কিন্তু একদম 0 ডেথ রেটে কিন্তু নিয়ে এসছে। অনেক ক্ষেত্রে ভিয়েতনামও কিন্তু আপনার 0 ডেথ রেটে নিয়ে এসছে। আমাদের মনে হয় আমরা যদি প্রস্তুতিটা আমরা নিতাম। এখন যে জিনিসটা হচ্ছে আমরা চ্যালেঞ্জ ফেস করছি, ডে টু ডে চ্যালেঞ্জ ফেস করছি। আজকের চ্যালেঞ্জটি কী হবে সেটি আমরা আজকেই ফেস করছি। মানে ফোরসাইটনেস যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে নাই। আরেকটা যে জিনিস হবে, হয়তো এই করোনা যুদ্ধ থেমে যাবে, কোনো একটা সময় এই যুদ্ধ থামবে। এটার আফটার ইফেক্ট কী আমাদের কিন্তু এখনই ফোকাস করা দরকার। কারণ আপনাকে একটা জিনিস আমি বলি, বাংলাদেশে একসময় আপনার জুট একটা বড় ইন্ডাস্ট্রি ছিল, তারপরে আসলো হচ্ছে ম্যান পাওয়ার বাংলাদেশ থেকে প্রচুর যেত। এটা কিন্তু আস্তে আস্তে ডাইভার্ট হলো গার্মেন্টস শিল্পে, এবং গার্মেন্টস শিল্প কিন্তু আপনি দেখেন এখন কিন্তু শ্রীলঙ্কায় চলে যাচ্ছে, আপনার চায়নাতে চলে যাচ্ছে, সেখানেও কিন্তু গার্মেন্টস শিল্প কিন্তু ডেভেলপ করেছে। আমাদের মূল বায়ার কারা? আমাদের মূল বায়ার হয়তো ফ্রান্স, ইটালি, ইউএসএ অথবা আপনার চায়না, আমাদের মূল বায়ার তারাই। এখন সেখানে যে অবস্থা, তাদের অর্থনীতি যেভাবে মুখ থুবড়ে পড়েছে, সেখানে আমাদের এই শিল্পটুকু কতটুকু টিকে থাকতে পারবে, সেটাও কিন্তু আমাদের জন্য একটা বড় প্রশ্ন সামনের দিকে দাঁড়িয়ে যাবে। সার্বিক বিষয় আমাদেরকে একটা বড় ধরনের পরিকল্পনা করতে হবে, আমরা সামনের দিকে কিভাবে আগাবো। আর এখন যে জিনিসটি আছে, আমরা কেস টু কেস বেসিসে আমরা সামনের দিকে আগাচ্ছি, কিন্তু সেই আগানোটা আমাদের জন্য কিন্তু বড় বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, প্রতিদিন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এবং এই চ্যালেঞ্জটাকে আমরা কতটুকু নিতে পারবো। যেরকম আমরা এই যে কোয়ারেন্টাইন বলি বা আমাদের এই যে ডিটেক্টেড কেসগুলো বলি, এদেরকে আমরা যে সাপোর্টগুলো দিচ্ছি, সরকার থেকে হয়তো এখনও সাপোর্ট দিচ্ছে, আর 6 মাস পরে এটি যে 3 মাস পরে চলে যেতে পারবে আমরা তো কনফার্ম না। কারণ এটা বাংলাদেশের 17 কোটি মানুষ, এটি কন্ট্রামিটেড হইতে হইতে আজকে বিভিন্ন জেলা, 2-3টি জেলা বাদ ছিল, এর মধ্যে একটি জেলা আপনার সংক্রমিত হয়ে গিয়েছে। সুতরাং এই জায়গাটা যে শেষ কোথায় আমরা তো এটা বলতে পারছি না। মোহাম্মদ শাহেদ, আপনাকে ধন্যবাদ। শওকত মাহমুদ, যেটি মোহাম্মদ শাহেদ বললেন যে এটার আসলে গন্তব্য কোথায়, এটা অনেকটা অনিশ্চিত। আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি যে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের একটি মন্তব্য করেছেন। সেটি হচ্ছে যে বিভেদের রাজনীতি আমাদের এই করোনাকে আরও ভয়ঙ্কর করে তুলবে সামনের দিনগুলোতে। এই যে ওনার একটি বক্তব্য বা উপলব্ধি, এই করোনার সময় কি আমাদের আসলে এইরকম ধরনের বিভেদের কোনো রাজনীতি থাকা উচিত না? এটা তো আমরাই বলেছি, কিন্তু উনি বলছেন যে বিভেদের রাজনীতি ক্ষতি করবে, কিন্তু দূর করেন বিভেদের রাজনীতি। যিনি সরকারে থাকেন তার তো দায়িত্ব দূর করা। বিভেদের রাজনীতিটা আপনারা দূর করেন। যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব প্রথমে একটি 82,000 কোটি টাকার
প্রণোদনার প্যাকেজের কথা ঘোষণা করলেন, সেই দিন সন্ধ্যায় তিনি সেটার তীব্র প্রতিবাদ করলেন। পরের দিন অবশ্য প্রধানমন্ত্রী আর তার প্যাকেজে কিন্তু ঘোষণা করলেন। তো এই যে উনি নিজেই তো নিজের কথা খেয়ে বসেন। তো আমার কথা হচ্ছে যে তিনি বলেছেন তো বিভেদ দূর করুন, জাতি তো বিভেদ দেখতে চায় না, রাজনৈতিক বিভেদ দেখতে চায় না, দূর করলেই তো হয়, দূরের উদ্যোগটা তো তাদের হাতে। তিনি সরকারি দলের, শাসক দলের সাধারণ সম্পাদক, সেক্ষেত্রে তার দায়িত্ব আছে। এবং একই সঙ্গে রাজনৈতিক বিভেদ দূর হলে, ঐকমত্য হলে সেটা কিভাবে ফাংশন করবে তৃণমূল পর্যায় পর্যন্ত, সেটারও একটা কাঠামো তৈরি করা উচিত। আমরা দাবি করি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা কাঠামোটা সবচেয়ে ব্যাপক। গ্রাম পর্যায়ে মানে কমিউনিটি ক্লিনিক গ্রামেও আছে, প্রত্যেক গ্রামে আছে। এরকম অনেক অনেক দেশের এই পর্যায়ে কোনো স্বাস্থ্য হেলথ পয়েন্ট নাই, প্রোভাইড পয়েন্ট। সেটা এখন দেখছি যে সব কিছুই এলোমেলো হয়ে গেছে, কিছুই না যেন মনে হচ্ছে। এবং স্বাস্থ্য খাতে গত 12 বছরে যে কি কেনাকাটা, কি টেন্ডার, 37,000 টাকার পর্দা, এগুলি সব কাহিনী দেখেছি। যে হসপিটালের একজন ঠিকাদারে সে রিকুইজিশন দিচ্ছে যে আপনি এইটা পরিচালক মহোদয় আপনি এটা চান, এগুলি চাইলে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। এইভাবে কত কিছু কেনাকাটা হয়েছে, সমস্ত কিছু এই কোভিড-19 কারণে সব আজকে ধরা পড়ছে, সব আমাদের আসলে সেই সিস্টেমই নেই। আমরা একটা আইসিইউ বেড করতে কত 3-3.5 কোটি টাকা লাগতে পারে, আমার হিসাবটা কারেক্ট জানা নেই। তো এত শত হাজার হাজার কোটি টাকা খরচ করেছি, তা আইসিইউ বেড তো আগে চিন্তা করেও করিনি আমরা, যেটা করা প্রয়োজন আছে। অতএব আমাদের এই স্বাস্থ্য খাত, আজকে দেখুন ঢাকার নির্বাচিত মেয়র, তাদেরকে দেখা যায় না। এখন ডেঙ্গুরও একটা আশঙ্কা দেখা যায়। দায়িত্ব নেননি এখনো? না, দায়িত্ব না নিলেও কি আছে, তারা তো ভোট পেয়ে বসে আছেন। দায়িত্ব ছাড়া তারা নামলেই তো দায়িত্ব হয়ে যায়। জনগণ তাদের দেখলেও তো মানুষের মধ্যে আশা ভরসা জাগে। আগেররাও আসছেন না, নতুনরাও আসছেন না। তো এইসব ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে কোভিড-19 কিন্তু সমাজে একটা ব্যাপক পরিবর্তনের সূচনা করতে পারে। এটা কিন্তু আপনার মাথায় রাখবেন। কিন্তু রাজনীতি হোক, সমাজনীতি হোক, শিক্ষানীতি হোক, স্বাস্থ্যনীতি হোক, এই পরিবর্তনের সঙ্গে আপনি খাপ খাইয়ে থাকতে পারবেন কিনা এবং আপনি কতদূর প্রস্তুত আছেন, সেই চ্যালেঞ্জটা আপনাকে নিতে হবে। এটা কিন্তু একদিনের জন্য, যেটা উনি বলেছেন যে মহামারী আসলো চলে গেল শেষ না, এটা আসবে যাবে এবং লক্ষণ ছাড়াও রোগী ধরা পড়ছে। তো এটাও একটা ভয়াবহ কারণ। তো এইটাকে মাথায় রেখে যদি আমাদের জাতীয় মেধা নিশ্চয়ই আছে, আপনি যেটা বললেন যে একটা চ্যালেঞ্জ আছে সামনে, যে পরবর্তীতে সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি বলি, অর্থনীতি বলি, সেটা আসলে কতটা প্রস্তুত হয়েছে সেই চ্যালেঞ্জ? না, এখনো প্রস্তুত নয়। আমরা ছুটছি যে আমাদের কাছে একটা সাজেশন আসছে, আমরা সাথে সাথে ওই সাজেশনের পিছনে ছুটছি কি করা যায়। আজকে কোর্ট খোলার সিদ্ধান্ত, আচ্ছা ঠিক আছে, আর বলছে না কোর্ট খুললে অসুবিধা, বন্ধ করে দাও। আমরা কিন্তু এখনো সুস্থির হতে পারিনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। আমাদের সুস্থিরতা প্রয়োজন এবং সমাজের সর্বত্র ব্যাপক আলোচনার মধ্য দিয়ে এবং জনবয়ান যেগুলো আছে সেগুলোকে পর্যালোচনা করে এবং রাজনৈতিক ঐক্যমত্য যদি হয়, সেটা শুধু মুখের কথায় যেন সীমিত না থাকে, বাস্তবে রূপান্তর করতে হবে এবং সবাইকে নিয়ে এই কাজটা করতে হবে। সরকার আসবে, সরকার যাবে, এটা কিছু আসে যায় না, কিন্তু বাংলাদেশকে থাকতে হবে, বাংলাদেশকে টিকিয়ে রাখতে হবে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে, সবার দাবি। মানে ট্রায়াল এন্ড এরর জায়গায় আছি আমরা, অফকোর্স। এবং এটা আমরা বারবার ঠেকিয়েছি, কিন্তু এই একটা বড় রক্তপাত হতে পারে, আচ্ছা ঠিক আছে একটা ইলেকশন দিয়ে এটা একটা করে দাও, এটা কোনো মতে। কিন্তু দেখা গেল ইলেকটেড গভর্নমেন্ট 1 বছর পরে আবার রাস্তাঘাটে সেই গোলমালি শুরু হইতেছে। এই তো আমাদের ডেমোক্রেসি, ট্রায়াল এন্ড এরর। হইতে হইতে ফাইনাল খেলা আর হয় না, শুধু হয় যে কোয়ার্টার ফাইনাল হয়ে পর্যন্ত শেষ হয়েছে। শওকত মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া এবং মোহাম্মদ শাহেদ, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, করোনা মোকাবেলায় জাতীয় এবং সম্মিলিতভাবে ও সম্মিলিত প্রয়াসে জনসচেতনতার মাধ্যমে এ ধরনের মহামারী মোকাবেলায় সবাই এগিয়ে আসবে, এমন প্রত্যাশায় শেষ করছি লেট এডিশন। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সিটিভির সঙ্গেই থাকুন।